আগের ক্লাসে আমরা আলোচনা শুরু করেছিলাম যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে টাইপ টেস্টগুলো আছে, অর্থাৎ যে টেস্টগুলো সমস্ত স্যাম্পেলের ওপরে করা হয় না, যেগুলো হচ্ছে পার্টিকুলার কিছু স্যাম্পেলের ওপরেই করা হয়, মানে ম্যানুফ্যাকচারারের প্রেমিসেসে এগুলোকে পার্টিকুলার কিছু স্যাম্পেলের ওপরেই করা হয়ে থাকে। যেরকম হচ্ছে মোমেন্টারি ওভারলোড টেস্ট। এর আগে আমরা টেম্পারেচার রাইজ টেস্টটা দেখেছি, টেম্পারেচার রাইজ টেস্টটা অলরেডি আগের দিনে ডিসকাস করা হয়েছে। এবার হচ্ছে মোমেন্টারি ওভারলোড টেস্ট। মোমেন্টারি ওভারলোড টেস্ট অ্যাকচুয়ালি কি জিনিস? নামটা শুনেই বুঝতে পারছো যে মোমেন্টারি মানে এটা দীর্ঘ সময় ধরে করা হয় না, এটা মোমেন্টারি অর্থাৎ অল্প সময়ের জন্য করা হয়ে থাকে। আর ওভারলোড অর্থাৎ যা তার নির্ধারিত ক্যাপাসিটি, সেই ইন্ডাকশন মোটরের যা নিজস্ব ক্যাপাসিটি তার থেকে বেশি লোডই অ্যাপ্লাই করতে হবে। এবং এই টেস্টটা কখন করা হয় না, মোটরটা যখন হিট রান টেস্ট করা হয়ে গেছে, মানে মোটরের ওয়াইন্ডিং টেম্পারেচারটা যখন অলরেডি বেশি হয়ে গেছে। কি করে বেশি হলো না, যখন আমরা মোটরটাকে ফুল লোডে রান করিয়েছি। ফুল লোডে রান করালে স্বাভাবিকভাবেই কন্টিনিউয়াসলি রান করবার ফলে একটা সময় মোটরের ওয়াইন্ডিং টেম্পারেচারটা অনেকটা বেশি হয়ে একটা জায়গায় স্টেডি হয়ে গিয়েছিল। তো সেটা কখন পেয়েছি, সেটা হচ্ছে হিট রান টেস্টের মাধ্যমে, অথবা যখন আমরা ফুল লোডে কন্টিনিউ মোটরটাকে রান করিয়েছি তার ফলে। তার মানে অলরেডি মোটরের ওয়াইন্ডিং গুলো গরম হয়ে আছে। এবং সেই পরিস্থিতিতে যদি আমরা ওই ইন্ডাকশন মোটরটাকে কোনো এক্সেস লোড অ্যাপ্লাই করি বা এক্সেস টর্ক অ্যাপ্লাই করি, তাহলে দেখতে হবে যে সেটা সেই টর্কটাকে উইথস্ট্যান্ড করতে পারছে কিনা। কতটা এক্সেসিভ টর্ক অ্যাপ্লাই করব সেটা আমরা এই স্লাইড থেকে দেখব। যেমন হচ্ছে আপ টু আমাদের 50 এইচপি যদি মোটর হয়, তো সেক্ষেত্রে আমরা অ্যালায়েবল এক্সেস টর্ক হচ্ছে 100%, মানে তার যা নিজস্ব রেটেড ক্যাপাসিটি, রেটেড টর্ক এর ভ্যালু যেটা আছে। রেটেড টর্ক কিভাবে পাবে? মোটরের নেম প্লেটে থাকতে পারে রেটেড টর্ক, অথবা রেটেড পাওয়ার যদি দেওয়া থাকে তাকে আমরা রেটেড স্পিড দিয়ে ভাগ করলেই আমরা রেটেড টর্কের মানটা পেয়ে যাব। এবার সেই যা রেটেড টর্ক তার থেকে আমরা 100% বেশি অ্যাপ্লাই করতে পারি। মানে যদি 100 নিউটন মিটার তার রেটেড টর্ক হয়, আমরা চাইলে সেখানে 200 নিউটন মিটার পর্যন্ত অ্যাপ্লাই করতে পারি, এরকম হবে। ঠিক আছে, তো যা রেটেড টর্ক তার থেকে আমরা 100% বেশি অ্যাপ্লাই করতে পারি, আপ টু 50 এইচপি। এবার হচ্ছে অ্যাবাভ 50 এইচপি, সেখানে আমরা অ্যালায়েবল এক্সেস টর্ক হচ্ছে 70%। এবং এই টাইমটা কত না 15 সেকেন্ড। এটা দেখো মোমেন্টারি মানে দীর্ঘ সময় করা হবে না, 15 সেকেন্ড ধরে আমরা 70% এক্সেস টর্ক অ্যাপ্লাই করব অ্যাবাভ 50 এইচপি মোটরের ক্ষেত্রে। এবার হচ্ছে অ্যাবাভ 500 এইচপি মোটরের ক্ষেত্রে আমরা কত অ্যাপ্লাই করব না, সেক্ষেত্রে আমরা হচ্ছে 60% অফ দা আমাদের রেটেড টর্ক, সেটা আমরা এক্সেস অ্যাপ্লাই করব। কত সময় ধরে করব না 15 সেকেন্ড ধরে করব, দিয়ে দেখব। এবার হচ্ছে মোটর উইথ শর্ট টাইম রেটিং। যদি যে মোটরের রেটিং হচ্ছে শর্ট টাইম, অর্থাৎ মোটরগুলো ডিজাইনই করা হয়েছে অল্প সময় ধরে চলার জন্য, কন্টিনিউয়াস চলার জন্য নয়, তো সেই সমস্ত মোটরগুলোর ক্ষেত্রে আমরা মোমেন্টারি ওভারলোড টেস্ট কিভাবে করব না, তার ক্ষেত্রে আমরা 100% আমরা এক্সেস টর্ক অ্যাপ্লাই করব, 15 সেকেন্ড ধরে করব। এটা রেটিং এর উপরে ডিপেন্ডেন্ট নয়, যে সমস্ত শর্ট রেটিং এর যত মোটর আছে সবের উপরেই আমরা এই 100% এক্সেস টর্ক অ্যাপ্লাই করব, 15 সেকেন্ড ধরে করব। এবং এটা করে কি দেখব, ইন্ডাকশন মোটরের উপরে এই ধরনের এক্সেস টর্ক আমরা অ্যাপ্লাই তো করব, দিয়ে করে দেখবোটা কি, দেখতে হবে যে দেয়ার শুড নট এনি অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন দ্য স্পিড নর শুড দ্য মোটর স্টপ রানিং। মানে এরকম এক্সট্রা টর্ক অ্যাপ্লাই করবার ফলে কি হতে পারে, মোটরটার ঘোরার স্পিডটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা মোটরের ঘোরাটা বন্ধও হয়ে যেতে পারে। এইগুলো যেন না হয়, মানে এক্সেস টর্ক যেটা আমাদের এই টেবিলে যেরকম ভাবে বলা আছে ওই অনুযায়ী এক্সেস টর্ক আমরা অ্যাপ্লাই করে দেখবো। এবং সেই কন্ডিশনে কিন্তু মোটরটাকে যদি এই ওভারলোড টেস্টে পাস করতে হয়, তার জন্য কিন্তু মোটরটার স্পিডটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ হলে চলবে না। মোটরটাকে তার যা স্পিড, যেটা রেটেড স্পিড যা আছে তার কাছাকাছি থাকতে হবে, মানে স্লিপের ভ্যালুটা তার যা ডিজাইন ভ্যালু বা যা তার পারমিসিবল ভ্যালু, সেই রেঞ্জের মধ্যেই যেন স্লিপের ভ্যালুটা থাকে, তার থেকে বেশি না হয়। আর মোটরটা যেন স্টপ না হয়ে যায়। এই দুটো ব্যাপার যদি স্যাটিসফাই করে তবে এই মোমেন্টারি ওভারলোড টেস্টে ওই মোটরটা পাস করবে, আদারওয়াইজ মোমেন্টারি ওভারলোড টেস্টে মোটরটা ফেল করে যাবে। আর এই মোমেন্টারি ওভারলোড টেস্টটা কিন্তু কোনো লটে যতগুলো মোটর তৈরি হচ্ছে সবার ওপরে কিন্তু করা হয় না, এটা হচ্ছে টাইপ টেস্ট। মানে একটা লটে যতগুলো মোটর তৈরি হচ্ছে তাদের মধ্যে থেকে র্যান্ডমলি স্যাম্পেলকে কালেক্ট করে নিতে হবে এবং তার উপরে এই মোমেন্টারি ওভারলোড টেস্টটা পারফর্ম করতে হবে। ঠিক আছে, এটা হলো
টাইপ টেস্ট। তো টাইপ টেস্টগুলো আমরা দেখে ফেললাম। এর আগে আমাদের টাইপ টেস্টের মধ্যে অনেকগুলো টেস্ট ছিল যেগুলো রুটিন টেস্টে আমরা অলরেডি পড়েছিলাম। সেগুলো হচ্ছে টাইপ টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রুটিন টেস্ট, দুটোর মধ্যেই পড়ে। তো সেগুলো আর আমরা দেখিনি, শুধু নতুন যে দুটো টেম্পারেচার রাইজ এবং মোমেন্টারি ওভারলোড, এই দুটো এখন আমরা দেখলাম। এবারে হচ্ছে যে কিছু স্পেশাল টেস্টও থাকে বলেছিলাম। স্পেশাল টেস্ট মানে হচ্ছে কি, মোটর যেটা ম্যানুফ্যাকচারার যারা আছে, যারা মোটরটা বানাচ্ছে আর যারা পারচেজ করতে গেছে, তো পারচেজারের অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে, নিজস্ব কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে পারচেজার কিছু স্পেশাল বিহেভিয়ারকে চেক করতে চায়, মোটরটার কোনো পার্টিকুলার বিহেভিয়ার কিরকম আছে ওটা যাচাই করতে চায়। তার জন্য তারা কিছু স্পেশাল টেস্টের কথা বলে। এবার এই স্পেশাল টেস্ট বিভিন্ন রকমের হতে পারে। পার্সিয়াল ডিসচার্জ টেস্ট হতে পারে, অথবা রোটর ইলেকট্রিক্যাল সিগনেচার অ্যানালিসিস টেস্ট হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে এই বিভিন্ন রকমের টেস্ট হতে পারে। তো কোনটা হবে তার কোনো স্পেসিফাইড কিছু বলা নেই। যে পারফরমেন্সটা পারচেজার যে আছে, যে কিনছে, সে যে জিনিসটা দেখতে চায় সেই অনুযায়ী টেস্ট সিলেক্টেড হবে, স্পেশাল টেস্ট। তো আমরা এক্ষেত্রে বলেছি যে একটা লোড টেস্ট, এটাকে আমরা একটা স্পেশাল টেস্ট হিসাবে এখানে কনসিডার করছি। ফুল লোড টেস্ট, এটা কিন্তু টাইপ টেস্টও নয়, এটা আমাদের রুটিন টেস্টও নয়। ফুল লোড টেস্টে এক্ষেত্রে হচ্ছে পারচেজার বলেছে যে এই টেস্টটা করে দেখাতে হবে, সেই অনুযায়ী ফুল লোড টেস্টটাকে আমরা অ্যাজ এ স্পেশাল টেস্ট কনসিডার করতে পারি বা সাপ্লিমেন্টারি টেস্ট হিসাবে কনসিডার করতে পারি। এবার এই ফুল লোড টেস্টের ব্যাপারটা কি, একটু ওয়েট করো। শোনা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে তো? ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম যে ফুল লোড টেস্ট, এটাকে যেটা দরকার অনুযায়ী পারফর্ম করা যেতে পারে। এবার এই টেস্টটা কিভাবে করছে? স্যার কেটে ফুল কেটে লোড যাচ্ছে। টেস্ট নাম শুনে বুঝতে পারছো যে মোটর কেটে যাচ্ছে না? ওটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক স্যার। একটু একটু কেটেছে সাউন্ডটা। ঠিক আছে, মাঝে আবার কেটে যেতে পারে। তো সেই কারণে আগে থেকে করেছিলাম। দেখো, এটা হচ্ছে ফুল লোড টেস্ট। এবার দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ফুল লোড টেস্ট, যেটা নামটা শুনে বুঝতে পারছো যে ফুল লোডে এই টেস্টটা পারফর্ম করা হয়। ঠিক আছে, এবার ইন দিস টেস্ট দ্য মেশিন ক্যান বি লোডেড আপ টু দ্য ফুল লোড or even more than full load if necessary by means of brake arrangement in case of very small machines, and by means of calibrated generator AC or DC, the output of which can be fed back to the mains or used to supply a electrical load in case of large machines. মানে ফুল লোড টেস্টের জন্য আমার যে মোটরটা আছে তার উপরে ফুল লোড অ্যাপ্লাই করতে হবে। যেরকম টেম্পারেচার রাইজ টেস্টের সময় বলেছিলাম যে টেম্পারেচার রাইজ টেস্টের সময় আমরা ফুল লোডেই মোটরটাকে রান করাতে হয়েছিল, সেরকম ভাবে ফুল লোড টেস্ট আলাদা করেও করা যেতে পারে। এখানেও মানে যেরকম বলা হয়েছিল টেম্পারেচার রাইজ টেস্টের সময়, ফুল লোডে চালানোর জন্য যদি ওটা স্মল মোটর হয়, কম রেটিং এর মোটর হয়, তার ক্ষেত্রে আমরা সরাসরি ভাবে ব্রেক অ্যারেঞ্জমেন্ট করতে পারি। ব্রেক অ্যারেঞ্জমেন্ট করে যেরকম দেখিয়েছিলাম আগের দিন, যে ওই নাট দুটোকে টাইট করে আমরা স্প্রিং টেনশন বাড়িয়ে লোডটাকে বাড়াতে পারি, সেটা স্মল মেশিনের ক্ষেত্রে করা যায়। কিন্তু বড় রেটিং এর মোটর হলে এরকমটা করা ইকোনমিক্যালি জাস্টিফাইড নয়, এবং ওই রকম মেকানিক্যাল লোড অ্যারেঞ্জমেন্ট করাটাও ডিফিকাল্ট। যে কারণে ওই রকম বড় রেটিং এর মোটর হলে সেখানে ক্যালিব্রেটেড জেনারেটর সেটের মাধ্যমে টেস্টটা করে নেওয়া হয়। ঠিক আছে, এবার এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে যেটা ফুল লোড টেস্টের জন্য। এই দেখো, এখানে ফুল লোড টেস্ট পারফর্ম করা হবে। একটা, এটা হচ্ছে আমাদের একটা মোটর, আমরা দেখবো এটা ডায়াগ্রাম।
ফুল লোড টেস্ট পারফরমেন্স হচ্ছে। এখানে কি করেছে মোটরটার, এইটা ধরো রোটরটা, এবং এই রোটরের সঙ্গে এটা কানেক্টেড আছে, এটা শ্যাফটের দ্বারা কানেক্টেড আছে এবং এটা ঘুরছে। এবার এটা ঘুরছে এবং এর উপরে এখানে দুটো স্প্রিং টেনশন আছে, F1 আর F2, এই দুটো হচ্ছে স্প্রিং টেনশন। আর এখানে যে দুটো টাইটেন করার জায়গা আছে, এই দুটোকে টাইট করলে আমরা স্প্রিংটাকে টেনশন বাড়াতে পারবো, মানে এর উপরে লোডটা পড়বে বেশি, এবং এর উপরে বেশি লোড পড়লো মানে রোটরের উপরে বেশি লোড পড়লো, এবং রোটরের উপরে যত বেশি লোড পড়বে তত এখান থেকে কারেন্টটা বেশি টানবে। এখন মোটরের যেটা রেটিং লেখা আছে, যতটা রেটেড কারেন্ট লেখা আছে, সেই পরিমাণ কারেন্টকে আমরা পাঠাবো আইআর। ধরা যাক রেটেড কারেন্ট হচ্ছে আইআর, এই পরিমাণ কারেন্ট আমরা মোটরটাকে পাঠাবো। তাহলে সেই পরিস্থিতিতে মোটরটা ফুল লোডে রান করছে। এবার এই ফুল লোডে যখন রান করছে সেই সময় কত কারেন্ট ড্র করছে আমরা এখান থেকে পেলাম। ফুল লোড কন্ডিশনে এখানে ভোল্টেজ কত আছে আমরা এই ভোল্ট মিটার থেকে পেলাম। ফুল লোড কন্ডিশনে কতটা পাওয়ার নিচ্ছে আমরা এই ওয়াট মিটার W1 আর এই W2, এই দুটো ওয়াট মিটারের রিডিং থেকে পেয়ে গেলাম। তাহলে সমস্ত ডেটাগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। ফুল লোড টেস্ট এইভাবে পারফর্ম করা যেতে পারে। ঠিক আছে, এই ফুল লোড টেস্টের মাধ্যমে, আগেরটা ছিল আমাদের স্কুইরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটর, আর এটা হচ্ছে আমাদের যদি স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটর হয়। স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটর হলে সেখানে ডায়াগ্রামটা এরকম হবে, কারণ সেখানে তো স্লিপ রিং থাকবে, তো স্লিপ রিং এর ক্ষেত্রে ডায়াগ্রামটা এরকম ভাবে হবে। এখানে হচ্ছে এই যে জিনিসটা বলা হয়েছে, এটা হচ্ছে একটা কাপলড জেনারেটর। এখানে ফুল লোডে রান করানোর জন্য এই এক্সাম্পলটা দেখো, স্লিপ রিং একটা ইন্ডাকশন মোটরের ছবি এখানে দেখিয়েছে। এবার স্লিপ রিং ইন্ডাকশন মোটরের রেটিংটা ধরো একটু বেশি। রেটিংটা বেশি হওয়ার জন্য এর উপরে সরাসরি ভাবে আমরা চাইলে তো এর উপরে যে এটা যে শ্যাফট আছে, এটা তো মোটরের শ্যাফটটা, এই শ্যাফটের উপরে সরাসরি আমরা ফুল লোড অ্যাপ্লাই করতে পারতাম। এই শ্যাফটের উপরে সরাসরি ফুল লোড অ্যাপ্লাই করতে পারতাম, যেরকম আগেরটাতে হয়েছিল, অর্থাৎ এখানে ওই ব্রেক অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে করতে পারতাম। কিন্তু সেটা না করে এখানে যেটা করেছে সেটা হচ্ছে ক্যালিব্রেটেড জেনারেটরকে কানেক্ট করেছে। মানে এই যে শ্যাফট, সেই শ্যাফটের সঙ্গে এই আরেকটা জেনারেটরকে কানেক্ট করে দিয়েছে। এই জেনারেটরের যে তোমার, এটা ধরো একটা ডিসি জেনারেটর, সেই ডিসি জেনারেটরের যে তোমার আর্মেচার, সেটা তো ঘুরবে, সেটাকে এই শ্যাফটের সঙ্গে কানেক্ট করে দিয়েছে। মানে এইটা যখন ঘুরছে, আর্মেচারটাও তখন ঘুরছে, এবং এখানে আমাদের ভোল্টেজ তৈরি হচ্ছে। যে ভোল্টেজ যেটা তৈরি হচ্ছে, সেই ভোল্টেজটাকে আবার সেই এনার্জিটাকে আমরা ডিসিপেট করতে পারি, এখানে একটা লোড কানেক্ট করতে পারি, অথবা আমরা চাইলে এই এনার্জিটাকে নিয়ে, এই ডিসি জেনারেটরের যেটা জেনারেটেড ভোল্টেজ, সেটাকে নিয়ে আমরা ডিসি ভোল্টেজ তো পাবো, সেটাকে আবার ইনভার্টারের মাধ্যমে এসিতে কনভার্ট করে, 3 ফেজ এসিতে কনভার্ট করে আমরা এখানে ফিট করে দিতে পারি। এই মোটরের ক্ষেত্রেও আমরা ওটাকে ফিট করে দিতে পারি, কিন্তু তার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট আবার দরকার হয়ে পড়বে। যেমন হচ্ছে এটাকে আবার ইনভার্টারের মাধ্যমে আবার সেটাকে এসিতে কনভার্ট করতে হবে। তো সেটা না করে এখানে যেটা করেছে, এই জেনারেটরের অ্যাক্রসে একটা লোড রেজিস্টারকে কানেক্ট করে দিয়েছে। এইভাবে একটা স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা ফুল লোড টেস্ট পারফর্ম করতে পারি। এবার প্রসিডিওরটা কি? প্রসিডিওরটা হচ্ছে মোটরটাকে নর্মাল ভোল্টেজে চালানো হবে, এবং নর্মাল যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতেই চালানো হবে। লোডটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা হবে, নো লোড থেকে আস্তে আস্তে ফুল লোডে নিয়ে যাওয়া হবে বাই ব্রেক অ্যারেঞ্জমেন্ট, অথবা এই জেনারেটরটাকে লোড করে করা যেতে পারে। এবার চাইলে এই টেস্টটা ফুল লোডের থেকে বেশি লোডেও করা যেতে পারে, এই টেস্টটাকে করা যেতে পারে। এবার যে ওয়াট মিটার, ভোল্ট মিটার, অ্যাম্প মিটার যেগুলো রিডিং নেওয়ার আছে, সেই রিডিংগুলো আমরা নেব। এবং ওই যে ব্রেক সিস্টেম যেটা আছে, যেখানে দুটো স্প্রিং অ্যারেঞ্জমেন্ট আছে, স্প্রিং আছে তো দুটো, F1 আর F2 দুটো স্প্রিং আছে। F1 একটা স্প্রিং আর একটা হচ্ছে F2 স্প্রিং। এখানে যে নেট টেনশন যেটা হবে, সেটা হবে F1 মাইনাস F2 করে আমরা নেট টেনশনের ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, নেট টেনশনের ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাব, এবং এইভাবে আমরা মোটরের এফিসিয়েন্সি চেক করতে পারি, মোটর থেকে কতটা আউটপুট তৈরি হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। আর এই টেস্টের সময় আমরা মোটরটার স্লিপটাও ক্যালকুলেট করে নিতে পারি, কারণ যখন মোটরটাকে ফুল লোডে চালাচ্ছি বা ফুল লোডের থেকেও বেশি লোডে চালাচ্ছি, সেই সময় মোটরটা কত স্পিডে এক্স্যাক্টলি ঘুরছে সেটাকে আমরা ট্যাকোমিটারের মাধ্যমে, অথবা স্ট্রোবোস্কোপিক মেথডের মাধ্যমে, অথবা গ্যালভানোমিটারের মাধ্যমে, যে কোনো মেথডেই হোক আমরা মেজার করে নিতে পারি মোটরটা কত স্পিডে ঘুরছে। এবং যত স্পিডেই ঘুরুক, সেখান থেকে আমরা মোটরের সিঙ্ক্রোনাস স্পিড আমরা অলরেডি জানি, সেখান থেকে আমরা মোটরের স্লিপটাকে হিসাব করে ফেলতে পারবো। আর মোটরটা কত আউটপুট তৈরি করছে সেটাও আমরা এখানে হিসাব করতে পারবো। হিসাবটা হচ্ছে 2 পাই ইন্টু n ইন্টু টি ডিভাইডেড বাই 60 ইন্টু 75
বিএইচপি, মানে ব্রেক হর্স পাওয়ার। ঠিক আছে, এই যে স্প্রিং টেনশনে যেটা টেনশন শো করবে বা যেটা কেজিতে যেটা শো করবে সেটাকে আমরা কি করেছি, ধরো দুটো স্প্রিং আছে, একটা F1 আর একটা F2, তাহলে রেজাল্টেন্ট যেটা টেনশন সেটা কত, F1 মাইনাস F2। ঠিক আছে, এবার যে এখানে যে পুলি সিস্টেমটা আছে, এখানে যে পুলি সিস্টেমটা আছে, এই পুলি সিস্টেমের রেডিয়াসটা কত, পুলি রেডিয়াসটা হচ্ছে আর, এই পুলি রেডিয়াসটা কত আর। তাহলে রেডিয়াস যদি আর হয়, রেডিয়াস যদি আর হয়, ঠিক আছে, রেডিয়াস যদি আর হয়, আর এখানে নেট টেনশনটা কত বললাম, এফ রেজাল্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা স্প্রিং এ যদি F1 টেনশন থাকে, এটাতে যদি F1 থাকে আর এটাতে যদি F2 থাকে, দুটো তো বিপরীত দিকে, একটা অন্যটাকে অপোজ করছে, তাহলে রেজাল্টেন্ট টেনশনটা হচ্ছে F1 মাইনাস F2। তাহলে নেট টর্কটা কত, এই পয়েন্টের সাপেক্ষে নেট টর্কটা কত হবে, নেট ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটাকেই বলা হয় নেট টর্ক। তাহলে নেট টর্ক এক্ষেত্রে কত হবে, টি ইজ ইকাল টু হয়ে যাবে আমার F1 মাইনাস F2 করে যেটা পাচ্ছি ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স, মাইনাস আমরা বলতে পারি তাকে আর দিয়ে গুণ করে দাও, স্মল আর দিয়ে গুণ করে দাও, তাহলে টর্ক ইজ ইকাল টু হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট অফ কনসিডারেশন টু দ্য অ্যাকশন অফ ফোর্স। এই যে লাইন, সেই দুটো লাইন মধ্যে ডিসটেন্স হচ্ছে আর। তাহলে F1 মাইনাস F2 ইনটু আর করে আমরা কি পেয়ে গেলাম, টর্ক পেয়ে গেলাম। বা টর্ক যখন পেয়ে গেলাম, টর্ক যখন আমরা পেয়ে গেছি, সেখান থেকে আমরা কি হিসাব করে ফেলতে পারবো, আউটপুটটা হিসাব করে ফেলতে পারবো। আউটপুট কত হবে, টর্ক যদি আমরা পেয়ে যাই, আউটপুট পাওয়ারটা কত হয়, পাওয়ার আউটপুট, পাওয়ার আউটপুটের সঙ্গে টর্কের রিলেশন আছে, টর্ক ইজ ইকাল টু মানে সরি পাওয়ার আউটপুট ইজ ইকাল টু হচ্ছে টর্ক ইনটু ওমেগা, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড। সেটা যদি ওমেগা হয় তাহলে টর্ক ইনটু অ্যাঙ্গুলার স্পিড করে আমরা আউটপুট পাওয়ারটা পেয়ে যাব। তাহলে এই যে আমার F1 মাইনাস F2 ইনটু আর, এটা হলো টর্ক, তাকে আমরা ওমেগা দিয়ে গুণ করে দিচ্ছি, F1 মাইনাস F2, F1 মাইনাস F2, এটা হলো আমাদের রেজাল্টেন্ট ফোর্স, তাকে আর দিয়ে গুণ করলে হচ্ছে টর্ক, এবার তাকে ওমেগা দিয়ে গুণ করছি, ওমেগা মানে কত, 2πn/60, 2πn/60, এটা হয়ে গেল আমাদের পাওয়ার আউটপুট যেটা তৈরি হচ্ছে এখানে। এখন দেখো এখানে যেটা আমরা আউটপুট পাচ্ছি, যেটা আউটপুট পাচ্ছি এখানে F1 আর F2 এগুলো কিসে থাকে, স্প্রিং, যেটা স্প্রিং টেনশন যেটা বলে, সেটা অ্যাকচুয়ালি কিসে থাকে, এটা হচ্ছে আমাদের কেজিতে থাকে। ঠিক আছে, 10 কেজি বা 12 কেজি এরকম ভাবে একটা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি তো আর ওটা ফোর্স নয়। ফোর্সের ভ্যালু এক্স্যাক্টলি পেতে গেলে আমাকে কি করতে হবে, যেটা ওর যে ডায়ালের যে রিডিংটা উঠছে তাকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, তাকে আমাকে জি দিয়ে গুণ করতে হবে, কারণ ওটা হচ্ছে আমরা কেজিতে পাচ্ছি, কেজি মানে তো আর ফোর্সে নয়, ফোর্সে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হয়, তাকে 9.81 দিয়ে গুণ করতে হয়, মানে তবেই আমরা ফোর্সের মানটা পাই। তাহলে এখানে আমরা F1 F2 যে ভ্যালু পেয়েছি সেগুলো হচ্ছে কেজিতে ছিল, সেখান থেকে আমাকে যদি এক্স্যাক্টলি ফোর্সের নিউটন মিটার বার করতে হয়, নিউটন মিটারে যদি এটাকে কনভার্ট করতে হয়, টেনশনের যেটা সরি টর্কের যে ইউনিট, তার জন্য কিন্তু আমাকে এটাকে 9.8 দিয়ে গুণ করতে হবে, তার জন্য উপরে আমার একটা 9.8 দিয়ে গুণ হয়ে গেল জিনিসটা। এবার হয়ে গেল এটা যে অ্যান্সারটা এলো, এটা কিসে এলো, এটা হলো আমার ওয়াটে এলো, এটা হচ্ছে আমাদের ওয়াটে এসছে, ওয়াট এককে এসছে। ঠিক আছে, ওয়াট, তার মানে F1 মাইনাস F2 এটা হচ্ছে তোমার কেজিতে রিডিং, এটাও কেজিতে রিডিং, রেজাল্টেন্ট যেটা সেটা হচ্ছে এই স্প্রিং টেনশনের মান, তাকে 9.8 দিয়ে গুণ করলে তাহলে তুমি নিউটন ইউনিটে পেয়ে গেলে, তাকে তুমি আর দিয়ে গুণ করছো, আর মানে হচ্ছে এই পুলিটার রেডিয়াস, আর দিয়ে গুণ করছো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে কতটা টর্ক আছে নিউটন মিটার, সেই টর্ককে তুমি গুণ করছো ওমেগা দিয়ে, ওমেগা মানে হচ্ছে 2πn/60, যেখানে এনটা হচ্ছে আরপিএম, তাহলে তুমি পেয়ে যাচ্ছ কি ওয়াট, কত ওয়াট মোটরটা আউটপুট তৈরি করছে সেটা রিডিংটা তুমি পেয়ে যাচ্ছ, ক্যালকুলেট করে ফেলছো ওয়াট। এবার এই যে ওয়াটটা পেলে, সেই ওয়াট থেকে যদি তোমাকে হর্স পাওয়ারে কনভার্ট করতে হয়, তাহলে আমরা জানি যে 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। ঠিক আছে, 746 ওয়াট, তাহলে এটাকে আমরা 746 দিয়ে ভাগ করে দেবো, মানে F1 মাইনাস F2, F1 মাইনাস F2 যেটা আছে তাকে আমরা গুণ করলাম আর দিয়ে, তাকে আমরা গুণ করলাম 2πn ইন্টু 9.8 দিয়ে, ইন্টু 9.8 ডিভাইডেড বাই আমরা কি করে দেবো 60, 60টা হয়ে গেল আমাদের ওয়াটে ছিল, কিন্তু আমাকে নিয়ে যেতে হবে হর্স পাওয়ারে, তার জন্য 746 দিয়ে আবার ভাগ করে দিলাম। ঠিক আছে, 746 দিয়ে আমরা ভাগ করলাম, এইটা যেটা অ্যান্সার এলো সেটা হলো আমাদের বিএইচপি তে এলো, ব্রেক হর্স পাওয়ারে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সারটা ব্রেক হর্স পাওয়ারে এলো বিএইচপি তে। এটার হিসাবটা সিম্পলিফাই করে দেখো কত আসছে,
এটা আসবে ওই 60 ইন্টু 75 চলে আসবে, মানে 2 পাই এনটি হয়ে যাবে। সরি 2 পাই, এখানে টিটা কি ধরেছে, f1 মাইনাস f2 টাকে টি ধরেছে, আমরা এটাকে f ধরেছি। তাহলে এখানে আমি এটাকে কি লিখবো, 2 পাই n ইন্টু f লিখবো, 2 পাই n ইন্টু f ইন্টু f মানে হচ্ছে r1, f1 মাইনাস f2 এটাকে f বলছি, ইন্টু r ডিভাইডেড বাই 60 ইন্টু ওই 9.8 এর সঙ্গে 746 কাটলে দেখো কত আসছে, মোটামুটি 75 এর মতো এটা চলে আসবে। ঠিক আছে, তো এইরকম ভাবে এটা হয়ে গেল আমাদের বিএইচপি, এত বিএইচপি। তো এইভাবে আমরা মোটরটাকে যখন চালাবো, মোটরটাকে চালিয়ে মোটরের কতটা আউটপুট তৈরি হচ্ছে সেই আউটপুটের হিসাবটাকে আমরা করে ফেলবো, কতটা আউটপুট পাওয়ার আমরা এই মোটর থেকে পাচ্ছি। তো আউটপুট পাওয়ারের হিসাবটা আমরা এইভাবে করলাম, তাহলে আমরা মোটরটার এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো ইজিলি। কিভাবে ক্যালকুলেট করতে পারবো, মোটরের আউটপুট পাওয়ার পেয়ে গেলাম, মোটরে ইনপুট কতটা দিচ্ছি সেগুলো আমরা রিডিং করছি, মোটরে ইনপুট কতটা দিয়েছি অলরেডি আমাদের এই ওয়াট মিটার থেকে আমরা সেই রিডিংটা তো পেয়ে যাচ্ছি। তাহলে আউটপুট বাই ইনপুট করে আমরা মোটরটা ফুল লোডে যখন চলছে সেই পরিস্থিতিতে কতটা আমাদের এফিসিয়েন্সিতে চলছে, মোটরটার এফিসিয়েন্সিটা কত, সেই হিসাবটা আমরা করে ফেলতে পারবো। আর যদি আমাদের সেকেন্ড মেথড হয়, সেকেন্ড মেথড মানে যেখানে আমরা এরকম ক্যালিব্রেটেড জেনারেটরকে ব্যবহার করছি। ক্যালিব্রেটেড জেনারেটর মানে যে জেনারেটরের আমরা এফিসিয়েন্সিটা জানি, সেরকম একটা জেনারেটরকে যদি আমরা মোটরের সঙ্গে কাপল করে দিই, সেক্ষেত্রে কি হবে না, ইন দ্য সেকেন্ড মেথড দ্য আউটপুট অফ দ্য মোটর is equal to the output of the generator divided by the generator efficiency at that load condition, that is output of the motor। মানেটা হচ্ছে এটাই যে এই যে আমার যখন জেনারেটরটা মোটরের সঙ্গে কাপল করে রাখছি, যেমন স্লিপ রিং এই ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেই ধরো, এখানে কি হয়েছে, এই জেনারেটরটা, এই যে ডিসি জেনারেটরটা এটা কাপল করা আছে, কার সঙ্গে কাপল করা আছে না, স্লিপ রিং ইন্ডাকশন মোটরের সঙ্গে কাপল করা আছে, এইভাবে কাপল করা আছে। এখন আমি জেনারেটরটার এফিসিয়েন্সিটা জানি, এখন জেনারেটরটা কত পার্সেন্ট লোডিং এ চালাচ্ছি সেটা তো আমরা জানি, সেটাকে আমাদের কন্ট্রোলে আছে, আমরা কত পার্সেন্ট লোডিং এ এই জেনারেটরটাকে চালাবো। এবার সেই লোডিং এর ক্ষেত্রে ধরো আমরা জেনারেটরটাকে সাপোজ 80% লোডিং এ বা 80% লোডিং এ চালাচ্ছি, তাহলে সেই 80% লোডিং হলে 80% লোডের ক্ষেত্রে এই জেনারেটরের এফিসিয়েন্সি কত আমাদের জানা আছে। তাহলে জেনারেটর থেকে যেটা আমাদের তৈরি হচ্ছে ভিডিসি ইন্টু আইডিসি, সেটা তো আমরা দেখতে পাচ্ছি এই অ্যামিটারের রিডিং থেকে আমরা আইডিসিটা পেয়ে যাব, যেটা ডিসি তৈরি হচ্ছে এখানে, আইডিসির ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব। আর যেটা ভিডিসি সেটা এই ভোল্টমিটারের রিডিং থেকে আমরা পেয়ে যাব ভিডিসি। তাহলে আইডিসি ইন্টু ভিডিসি করলে আমরা কি পেয়ে যাচ্ছি, মোটরটার জেনারেটর যেটা আছে তার আউটপুট কতটা আমরা পেয়ে যাচ্ছি, ভিডিসি গণিত আইডিসি ধরো করলাম, ভিডিসি যেটা জেনারেটরের আউটপুট ভোল্টেজ তাকে আমরা গুণ করলাম আইডিসি দিয়ে, অর্থাৎ জেনারেটরের আউটপুট কারেন্ট দিয়ে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি জেনারেটরের আউটপুট যেটা হচ্ছে পাওয়ার, তার মানটা পেয়ে যাচ্ছি, পিজিটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন জেনারেটরের আউটপুট হলো এইটা, জেনারেটরের ইনপুট হিসাবে কি আছে, মেকানিক্যাল এনার্জি আছে, জেনারেটরের ইনপুট হিসাবে কি আছে, মেকানিক্যাল এনার্জি আছে। এবার আমরা জেনারেটরটা ক্যালিব্রেটেড যেহেতু, আমরা জেনারেটরের এফিসিয়েন্সিটা জানি, ধরো আইডিসিটা আমরা এর যে জেনারেটরের যে রেটেড কারেন্ট তার 80%-এ আইডিসিটাকে আমরা রেখেছি, মানে আরো আমরা যদি বাড়াতে পারতাম আর কি, আমরা ফুল দিইনি, আমরা ধরো 80%-এ রেখেছি, এর যা রেটেড কারেন্ট হতে পারে জেনারেটরটা তার 80%-এ রেখে আমরা সাপোজ আইডিসি পেয়েছি। এখন এই 80% লোডিং এর ক্ষেত্রে এই জেনারেটরের এফিসিয়েন্সি কত সেটা আমাদের জানা আছে। তাহলে জেনারেটরের এফিসিয়েন্সি যদি আমাদের জানা থাকে, তাহলে জেনারেটরের ইলেকট্রিক্যাল আউটপুটটা তো এইটা, পিডিসি ইজিক্যাল পিজি ইজিক্যাল টু হচ্ছে ভিডিসি গণিত আইডিসি। তাহলে এখন যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই ব্যাপারটাকে, এই পিজি কে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমরা জেনারেটরটাতে কতটা মেকানিক্যাল ইনপুট দেওয়া হচ্ছে, জেনারেটরের মেকানিক্যাল ইনপুট কতটা দেওয়া হচ্ছে, পি মেক, এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। এবার জেনারেটরে যেটা মেকানিক্যাল ইনপুটটা দিচ্ছে সেটা কে দিচ্ছে, এই মোটরটাই তো দিচ্ছে, তার মানে মোটরের আউটপুট কত হচ্ছে সেটাও আমরা পেয়ে গেলাম। মানে জেনারেটরটার মেকানিক্যাল ইনপুট যদি আমরা পেয়ে যাই, দ্যাট মিনস আমরা মোটরের যেটা আউটপুট পিও অফ দ্য মোটর, এটাও কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। সেটাও আমাদের কার সঙ্গে সেম হবে, ওই যেটা জেনারেটরের মেকানিক্যাল ইনপুট পি মেক, তার সঙ্গে জেনারেটর এই মোটরটার ইলেকট্রিক ওএম যেটা পিওএম যেটাকে আমরা বলছি, অর্থাৎ মোটরের যেটা আউটপুট বলছি সেটার ভ্যালুটা পি মেকের সঙ্গেই সেম হবে। অর্থাৎ এই মোটরটার আমরা সরাসরি কিন্তু
টর্ক ক্যালকুলেট করলাম না বা সরাসরি এর আউটপুট ক্যালকুলেট করলাম না, আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করে করলাম, কারণ আমরা জেনারেটরটাকে কাপল করেছি, জেনারেটরের সবকিছু আমাদের জানা, সেই ব্যাক ক্যালকুলেশন থেকে আমরা এই মোটর যেটা আছে তার আউটপুটে কতটা পাওয়ার পাওয়া যাচ্ছে সেটাকে আমরা হিসাব করে ফেললাম। ঠিক আছে, তাহলে মোটরের ইনপুটে কতটা পাওয়ার সেটা তো এই W1 আর এই W2 রিডিং থেকে জানি, আর মোটরের আউটপুটে কতটা পাওয়ার সেটা আমরা POM এইভাবে ক্যালকুলেট করে জানি। তাহলে এবার মোটরটার এফিসিয়েন্সি কত হবে? ইটা এম যদি আমরা মোটরের এফিসিয়েন্সি বলি সেটা হবে আমাদের POM, অর্থাৎ মোটরের যেটা মেকানিক্যাল আউটপুট ডিভাইডেড বাই যেটা মোটরের ক্ষেত্রে যেটা PIM ইলেকট্রিক্যাল ইনপুট টু দা মোটর, সেটা তো আমরা হিসাব এখান থেকে পেয়ে যাবো, W1 আর W2 কে যোগ করলে পেয়ে যাবো। তাহলে এইভাবে আমরা মোটরটার এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করতে পারি। এটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, কারণ এখানে আমরা এটাকে আমরা বলতে পারি রিজেনারেটিভ মেথড, এটাকে ইনডাইরেক্ট মেথড বলাটাই ভালো, রিজেনারেটিভ বলবো না, কারণ রিজেনারেটিভ হলে কি করতে হতো বলতো? রিজেনারেটিভ হলে এক্ষেত্রে আমাকে এই জেনারেটরের এনার্জি যেটা তৈরি হচ্ছে এটাকে আবার এখানে ফিড করতে হতো, সেটা তো আমরা করিনি। সেটা করলে রিজেনারেটিভ হতো। এটাকে আমরা ইনডাইরেক্ট বলছি, কারণ আমরা সরাসরি লোডিং না করে এইটাকে আমরা লোড করছি, ডাইরেক্ট লোডটাকে আমরা অ্যাপ্লাই করিনি। লোডিংটাকে আমরা রিজেনারেটিভ এখানে বলতে পারবো না, কারণ এখানে এনার্জিটা এখানে ফিড হচ্ছে না, আমরা অন্যভাবে এখানে লোডটাকে অ্যাপ্লাই করলাম মোটরের উপরে। তাহলে এটা বুঝতে পারলে সবাই মোটরের এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করবে ফুল লোড টেস্টের মাধ্যমে। গৌরব সেন স্যার মোটরের এফিসিয়েন্সি বার কি করে ক্যালকুলেট করবে বলো এই মেথডে? স্যার ফার্স্ট মেথডটা না সেকেন্ডটা বলবো? ফার্স্টটাই বলো। তো ফার্স্টটাতে ওই তো যেটা আউটপুটে একটা বেল্ট যেটা কানেক্ট করতে হবে, সেটার ব্যাপারে যে স্প্রিং গুলো আছে ওটার মধ্যে টেনশন অ্যাপ্লাই করতে হবে। এবারে যে টেনশনটা আমরা নেট টেনশন যেটা পাবো সেটা পাবো হচ্ছে দুটোর যে টেনশন F1 আর F2 দুটোর বিয়োগফলটা, ওটার সাথে এবারে ইন্টু আর ইন্টু 9.8 ডিভাইডেড বাই 60 ইন্টু যেহেতু 7 এইচপি থেকে ওয়াট থেকে এইচপি তে না ওয়াট থেকে এইচপি তে করবে, ওয়াট থেকে এইচপি তে করবে, কিন্তু ওয়াটেই করছো ক্যালকুলেশনটা, সেখান থেকে এইচপি তে যেতে হবে, তার জন্যই করছো ওটা। 746 দিয়ে আরো মানে ভাগ করতে হবে, দিয়ে আমরা আউটপুটটা পেয়ে যাবো। ঠিক আছে, আউটপুট বাই ইনপুট। ঠিক আছে। আর কি বলো, কি একটা বলছিলে কিছু একটা, সুব্রত মন্ডল বলো। স্যার বলছি সেকেন্ড মেথডটা আরেকবার বলুন না। সেকেন্ড মেথডে কি বললাম? সেকেন্ড মেথডটাতে আমরা এই মেথডটা ধরো, এটা হচ্ছে একটা কি ধরনের মোটর? ইন্ডাকশন মোটরটাকে কি ধরনের ইন্ডাকশন মোটর বলবে বলো, তুমি নাম বলো। এটা কি ধরনের ইন্ডাকশন মোটর? স্লিপ রিং ইন্ডাকশন মোটর। কি দেখে বুঝলে স্লিপ রিং? পাশে যে স্ক্রু লাগানো আছে তিনটে, ওই যে হ্যাঁ এটা। ঠিক আছে, এবার এইখানে এইটা এই ব্রাশ এবং এখানে এই যে রেজিস্ট্যান্স কানেক্টেড হয়ে আছে, এই দেখে বুঝে গেলে এটা স্লিপ রিং। এবার এই স্লিপ রিং ইন্ডাকশন মোটরের উপরে সরাসরি এরকম মেকানিক্যাল লোড অ্যাপ্লাই না করে কি করেছে দেখো, এর যে শ্যাফটটা আছে, এটা তো শ্যাফট, এটা শ্যাফট ছিল, শ্যাফটের উপরেই ব্রাশগুলো মাউন্টেড থাকে, সেই শ্যাফটের সঙ্গে কাপল করে দিয়েছে আরেকটা জেনারেটরের শ্যাফটে। এটা ধরো একটা জেনারেটর। কি জেনারেটর এটা? এই জেনারেটরটা কি জেনারেটর? এটা কি ধরনের জেনারেটর? এই ধরনের ছবি দেখতে পাবো তুমি। এই ধরনের জেনারেটরের ছবিটা কিসের জেনারেটরের ছবি বলো? এই জেনারেটরটা কিসের, কি ধরনের জেনারেটর? এসি না ডিসি? এটা হলো একটা ডিসি জেনারেটর। ঠিক আছে, কি ধরনের জেনারেটর বলো, এটার নাম বলতে পারবে? এটা কি ধরনের ডিসি জেনারেটর না স্যার বলো? ফিল্ডের উপরে নির্ভর করে, এটা শান্ট আছে না সিরিজ আছে? কি ধরনের ফিল্ড? শান্ট ফিল্ড না সিরিজ ফিল্ড? কি ধরনের? শান্ট ফিল্ড, প্যারালালে আছে না। দেখো আর্মেচার, এটা A1 A2 টা আর্মেচার, F1 F2 টা হচ্ছে ফিল্ড, তাহলে ফিল্ডটা আর্মেচারের সঙ্গে প্যারালাল আছে, তার মানে এটা শান্ট ফিল্ড জেনারেটর। এটাকে তুমি কাপল করেছো, তার সঙ্গে কাপল করেছো এই যে মোটরের শ্যাফটের সঙ্গে ওটাকে কাপল করেছো, মানে মোটর যদি ঘুরে তাহলে আর্মেচারও ঘুরবে, এই ডিসি জেনারেটরটার আর্মেচারও ঘুরবে। ঠিক আছে, এখন তুমি কি করছো, এই মোটর ঘুরলে আর্মেচারও ঘুরবে, মানে এই আর্মেচার যখনই ঘুরবে তখন এখানে ভোল্টেজ তৈরি হবে, কারেন্ট এখানে তৈরি হবে। আমরা এখানে একটা লোড রেজিস্টারকে কানেক্ট করে দিয়েছি, এই মোটরের এই জেনারেটরটার টার্মিনালে আমরা একটা লোড রেজিস্টারকে কানেক্ট করে দিয়েছি। এখন এই লোড রেজিস্টারটাকে যেই আমরা কম বেশি করব, অমনি কি হবে, এখানে যেটা আমাদের কারেন্ট সেটাও আমরা কম বেশি করতে পারি। এখন যে পাওয়ারটা এখানে তৈরি হচ্ছে, এই জেনারেটরটাকে আমরা কত পার্সেন্টে লোড করছি সেটা আমাদের হাতে। ধরো আমরা জেনারেটরটার ম্যাক্সিমাম কারেন্ট ক্যাপাসিটি ধরো 100 অ্যাম্পিয়ার, মানে জেনারেটরের তো একটা রেটিং থাকে,
কত কারেন্ট ম্যাক্সিমাম দিতে পারে, তার তো একটা রেটিং বলা থাকে। ধরো 100 অ্যাম্পিয়ার বলা আছে, আমরা 100 অ্যাম্পিয়ার ধরো দিলাম না, আমরা ধরো 80 অ্যাম্পিয়ার দিলাম কি 70 অ্যাম্পিয়ার দিলাম, আমাদের ইচ্ছা দিলাম। দিয়ে সেই 70 বা 80 অ্যাম্পিয়ার যাই দিই না কেন, তার মানে সেই অনুযায়ী এর পার্সেন্টেজ লোডিংটা চেঞ্জ হয়ে যাবে। যদি একটা 100 অ্যাম্পিয়ার রেটিং এর জেনারেটর হয়, তাতে যদি আমরা 70 অ্যাম্পিয়ার লোডিং দিই, তাহলে 70% লোডিং এ চলছে। যদি আমরা 80 অ্যাম্পিয়ার লোড দিই, তার মানে সেটা 80% লোডিং এ চলছে। এবার কত পার্সেন্ট লোডিং এ চললে জেনারেটরের এফিসিয়েন্সিটা কত হয় সেটা আমাদের জানা আছে, কারণ এটা হলো একটা ক্যালিব্রেটেড জেনারেটর, মানে কত পার্সেন্ট লোডে কত কত এফিসিয়েন্সি আমাদের জানা। ঠিক আছে, তো এই ব্যাপারটা হওয়াতে কি হলো, আমাদের এফিসিয়েন্সি যেহেতু জানা, তাহলে মোটরের আউটপুট কতটা পাওয়ার আমরা হিসাব করে ফেলতে পারছি। আমরা তো আইডিসি জানছি, আমরা ভিডিসিও জানছি, কারেন্ট কত হচ্ছে আর ভোল্টেজ কত পাচ্ছি, দুটোর গুণ করলে তো আমরা পাওয়ার কত পাচ্ছি পেয়ে যাবো। তার মানে এই যেটা পেলাম সেটা হচ্ছে জেনারেটর থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট পেলাম। এবার জেনারেটরের এফিসিয়েন্সিটা আমাদের জানা আছে, তাহলে সেই এফিসিয়েন্সি দিয়ে আমরা এই পাওয়ারটাকে যদি ভাগ করে দিই, এফিসিয়েন্ট মানে জেনারেটর থেকে আউটপুট যেটা পেলাম তাকে যদি আমরা এফিসিয়েন্সি অফ দ্য জেনারেটর এটা দিয়ে ভাগ করে দিই, এটা জি লেখা ভালো এখানে, তাহলে আমরা মোটরে আমরা জেনারেটরে যে মেকানিক্যাল ইনপুটটা দিচ্ছি, এইখানে যে মেকানিক্যাল ইনপুটটা দিচ্ছি সেটার মানটা পেয়ে যাবো। এবার এই যে মেকানিক্যাল ইনপুটটা আমরা দিচ্ছি সেটা পেলাম কোথা থেকে, সেটা পেলাম তো এই মোটরটা থেকে। তার মানে মোটরের যেটা মেকানিক্যাল আউটপুট সেটাই হচ্ছে এই জেনারেটরের মেকানিক্যাল ইনপুট। তার মানে মোটরের ক্ষেত্রে আমরা যে মেকানিক্যাল আউটপুট যেটাকে আমরা লিখছি পিওএম, সেটাই হচ্ছে এই জেনারেটরের ক্ষেত্রে মেকানিক্যাল যে ইনপুট দিয়েছিলাম তার সঙ্গে সেম। এখন আমরা পিওএম এর ভ্যালুটা পেয়ে গেলাম। আবার আমরা এখানে যে দুটো আমাদের ওয়াট মিটার আছে সেই দুটোর মাধ্যমে কিসের রিডিং পাচ্ছি, এই যে আমার মোটর, সেই মোটরটা কতটা পরিমাণে পাওয়ার ড্র করছে, সেই W1 আর W2 রিডিং থেকে তো আমরা পাওয়ার রিডিংটা পেয়ে যাব, এই মোটরটা কতটা পাওয়ার ড্র করছে। তাহলে পাওয়ার ইনপুটটাও পেয়ে যাচ্ছি, পাওয়ার আউটপুটটাও পেয়ে যাচ্ছি, তাহলে সহজেই আমরা মোটরটার এফিসিয়েন্সিকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। কারণ মোটরের এফিসিয়েন্সি সমান কি, মোটরের যেটা মেকানিক্যাল আউটপুট ডিভাইডেড বাই মোটরে যেটা ইলেকট্রিক্যাল ইনপুট দেওয়া হচ্ছে। তো এই পদ্ধতিতে আমরা মোটরটার এফিসিয়েন্সিকে হিসাব করলাম। ঠিক আছে, এটা হলো সেকেন্ড মেথডটা। তো ফুল লোড টেস্ট করার উদ্দেশ্য হলো মেনলি এটাই, মোটরটার এফিসিয়েন্সিটাকে চেক করা। এবার শুধু এফিসিয়েন্সি নয়, এফিসিয়েন্সি তো শুধু নয়, তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু প্যারামিটার আছে। সেই প্যারামিটারগুলো যেরকম হচ্ছে মোটরের স্পিড চেক করব, পাওয়ার ফ্যাক্টর চেক করব, এফিসিয়েন্সি তো চেক করবই, কতটা হর্স পাওয়ার তৈরি হচ্ছে সেটা তো চেক করব, টর্ক চেক করব, স্লিপ চেক করব, এবং সেটা দেখবো যে আমরা ফুল লোড কারেন্টের থেকে মোটরের যেটা ফুল লোড কারেন্ট, সবসময় তো আমরা ফুল লোডই অ্যাপ্লাই করিনি, আমরা আস্তে আস্তে আসলে এখানে এই যে ভ্যারি একটা আছে না, এটা রাখার উদ্দেশ্য এটাই, আমরা আস্তে আস্তে ভোল্টেজটাকে বাড়াতে পারবো, আস্তে আস্তে ভোল্টেজটাকে আমরা কমাতেও পারবো, আমরা এটাকে কন্ট্রোলও করতে পারি। ঠিক আছে, এটাও আমাদের কন্ট্রোলে আছে। ঠিক আছে, তো ফুল লোড টেস্টের সময় আমরা অ্যাকচুয়ালি কি করেছি না, ফুল লোড টেস্টের সময় কিন্তু আমরা বিভিন্ন রকম লোড কারেন্টটাকে আমরা অ্যাডজাস্ট করেছি। আমরা লোড কারেন্ট যেটা মোটরের আছে, যেটা অ্যামমিটারে পাচ্ছি, এই কারেন্টটা তো সবসময় ফিক্স নেই, কখনো বেশি কখনো কম। এবার কারেন্ট যেভাবে যেভাবে বেড়েছে সেভাবে সেভাবে আমার বাকি জিনিসগুলো কিভাবে কিভাবে চেঞ্জ হয়েছে, মানে যেভাবে যেভাবে কারেন্টটা বাড়বে সেই অনুযায়ী আমরা বলতে পারি মোটরের লোডিংটা বেড়েছে, মোটরে যত লোড বেড়েছে তত তো এখানে কারেন্ট বেড়েছে। এবার এই লোড বাড়ানোর সাথে সাথে কারেন্টটা বেড়েছে, এবার সেই কারেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে মোটরের এফিসিয়েন্সি কিভাবে চেঞ্জ হলো, পাওয়ার ফ্যাক্টর কিভাবে চেঞ্জ হলো, মোটরের স্পিড কিভাবে চেঞ্জ হলো, মোটরের হর্স পাওয়ারটা কিভাবে চেঞ্জ হলো, মোটরটার টর্ক কিভাবে চেঞ্জ হলো, এই সমস্ত ভ্যালুগুলো আমরা হিসাব করে ফেলতে পারবো। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে টর্ক বা কারেন্ট যেটা কার্ভ সেটা হচ্ছে নিয়ারলি একটা স্ট্রেট লাইন হবে, মানে এই টেস্ট করে যেটা আমরা গ্রাফ পেপারে প্লট করলে যেটা পাবো, তো দেখা যাবে যে টর্ক বা কারেন্টের যে কার্ভটা সেটা হচ্ছে নিয়ারলি স্ট্রেট লাইন, কারণ হচ্ছে ফ্লাক্স যেটা আছে সেটা হচ্ছে নিয়ারলি কনস্ট্যান্ট হচ্ছে, এই যে মানে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ফ্লাক্সটা অলমোস্ট কনস্ট্যান্ট, অ্যান্ড টর্ক হচ্ছে শুধুমাত্র তাহলে রোটর কারেন্ট অথবা স্টেটার কারেন্ট এর সঙ্গেই প্রপোর্শনাল। আমরা এই গ্রাফ পেপারে একটু দেখে নেবো এটা যেটা আছে। এই ধরো এরকম একটা গ্রাফ পেপার আমরা প্লট করলে পাবো। হ্যাঁ, এই গ্রাফের মধ্যে প্লট করলে এরকম ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো। এই টেস্ট আমরা ল্যাবে করতে পারবো। এখানে এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা হচ্ছে ফুল লোড কারেন্ট, ফুল লোড কারেন্ট তার কত পার্সেন্ট আমরা অ্যাপ্লাই করেছি। এখানে ধরো 100% ফুল লোড অ্যাপ্লাই করলে 100, আমরা চাইলে 25%-এ দেখতে পারি, 50% অফ ফুল লোড কারেন্টে কত দেখতে পারি,
75%-এ দেখতে পারি, 100%-এ দেখতে পারি, 100 থেকে একটু বেশি মানে 125%-এও দেখতে পারি। ঠিক আছে, ফুল লোড কারেন্টটাকে আমরা কত পার্সেন্ট অফ ফুল লোড কারেন্টে চালাচ্ছি মোটরটাকে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করছি। এক্স অ্যাক্সিস বরাবর সেটাকে দেখিয়েছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি কি দেখিয়েছি না পার্সেন্টেজ অফ স্পিড দেখিয়েছি, ফুল স্পিডের কত পার্সেন্ট তাতে চলছে, মানে সিঙ্ক্রোনাস স্পিডের কত পার্সেন্টে চলছে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ স্পিড। পার্সেন্টেজ অফ এইচপি মানে রেটেড যা এইচপি তার কত পার্সেন্ট অফ হর্স পাওয়ারে এটা চলছে। এফিসিয়েন্সি মানে তার যে এফিসিয়েন্সি সেটা কত পার্সেন্ট। পাওয়ার ফ্যাক্টর সেটাকেও আমরা পার্সেন্টেজ হিসাবে দেখাতে পারি, মানে 0 থেকে 1 এটাকে আমরা 0 to 100% হিসাবে বলতে পারি। যেমন ধরো 100% মানে পাওয়ার ফ্যাক্টর হলো 1, আবার ধরো 50% মানে পাওয়ার ফ্যাক্টর হলো 0.5, এরকম। তো একটা জিনিস দেখো এখানে যেটা আমাদের টর্ক যেটা দেখতে পাচ্ছি, টর্কটা অথবা যে টর্কটা আমাদের কিভাবে ভ্যারি করেছে। টর্কটা দেখো এইরকম একদম স্ট্রেট লাইনে ভ্যারি করেছে, স্ট্রেট লাইন। টর্কের গ্রাফ কোনটা বলো তো, এইটা যে টর্ক লেখা আছে যার তলায় এই গ্রাফটা, এটা স্ট্রেট লাইন। এটা স্ট্রেট লাইন হওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে টর্ক হয়, টর্কের ইকুয়েশনটা কি হয়, টর্ক ভ্যারিজ অ্যাজ কে ফাই আই এ। টর্ক ইজিক্যাল টু আমরা লিখি না কে ফাই আই এ, এটা তো আমরা জানি। এবার এখানে আই যেটা আমাদের আছে কে ফাই ইন্টু আই, যেখানে ফাইটা কি, ফাইটা হচ্ছে ফ্লাক্স। এখানে ফ্লাক্সটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে অলমোস্ট কনস্ট্যান্ট, তাহলে আই যত বাড়বে টর্ক তত বাড়বে। তার মানে টি ভ্যারিজাস এখানে আমরা বলতে পারি টি ভ্যারিজাস আই হচ্ছে, যেহেতু ফ্লাক্সটা অলমোস্ট কনস্ট্যান্ট, যে কারণে এটা একটা স্ট্রেট লাইনের মতো বেড়েছে। যত আমাদের লোডিং বেড়েছে তত আমাদের আই বেড়েছে মানে তত আমাদের টর্কটাও বেড়েছে। এটা একটা লিনিয়ার ওয়েতে বেড়েছে। ঠিক আছে, টর্কের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই, কারেন্টও সেম হতো, কারেন্টও লিনিয়ারলি বেড়েছে। আর নেক্সট হচ্ছে কি আমাদের যেটা BHP curve, it is nearly a straight line which is proportional to torque। হ্যাঁ, এবার যেটা ব্রেক হর্স পাওয়ার যেটাকে বলে, মানে যেটা হর্স পাওয়ার যেটা তৈরি হচ্ছে মোটর থেকে, অর্থাৎ আউটপুট যেটা পাচ্ছি, আউটপুট মানেটা কি, পি আউট। মোটর থেকে যেটা আমরা পি আউট পাচ্ছি, পি আউট সমান আমরা কি লিখতে পারি, পি আউট মানে হচ্ছে টর্ক ইন্টু কত, টর্ক ইন্টু ওমেগা। টর্ক ইন্টু ওমেগাটাকে আমরা বলি হচ্ছে মোটরের পাওয়ার আউটপুট। এখন টর্কটা বাড়ছে লিনিয়ারলি কারেন্টের সঙ্গে, কিন্তু ওমেগাটা কিরকম থাকে, একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ওমেগা মানেটা কি, ওমেগা মানে হচ্ছে 2πn/60, যেটা আমাদের আরপিএম এর সঙ্গে ভ্যারি করে। এখন একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু আরপিএমটা খুব একটা ভ্যারি করে না। নো লোড থেকে ফুল লোড তুমি যদি খুব ভ্যারিও করাও, আরপিএমটা কিন্তু খুব একটা ভ্যারি করতে দেখবে না। সেই একটা 1500 আরপিএম যদি সিঙ্ক্রোনাস স্পিড হয়, হয়তো ওই স্পিডটা ফুল লোডে গিয়ে হয়তো 1440 হবে বা 1450 হবে, এরকম রেঞ্জের মধ্যে থাকে। মানে খুব একটা যে ভ্যারি করে এরকমটা কিন্তু নয়। তার মানে স্পিডটাকে অলমোস্ট আমরা কনস্ট্যান্টই ধরতে পারি এক্ষেত্রে। যেহেতু স্পিডটা কনস্ট্যান্ট আর টর্কটা হচ্ছে কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল, তার মানে যেটা আউটপুট যেটা তৈরি হবে, যেটা আমাদের হর্স পাওয়ারের সঙ্গে আমরা বলতে পারি ব্রেক হর্স পাওয়ার, আমরা তো আউটপুট থেকেই ক্যালকুলেট করবো, মানে এটাকেই আমরা হর্স পাওয়ার ইউনিটে নিয়ে গেলে ব্রেক হর্স পাওয়ার বেরিয়ে যাবে। তার মানে ব্রেক হর্স পাওয়ারের যে গ্রাফটা হবে সেটাও এই টর্কের মতোই দেখতে হবে, সেটাও এরকম একটা স্ট্রেট লাইনই হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের হর্স পাওয়ার বা টর্কের গ্রাফ। আর হচ্ছে কি, দ্য কারেন্ট ইনক্রিজেস ফ্রম দ্য নো লোড ভ্যালু, দ্য রোটর কারেন্ট ইনক্রিজেস, হেন্স দ্য পাওয়ার ফ্যাক্টর উইল রাইজ অ্যান্ড উইল বি ম্যাক্সিমাম নিয়ার দ্য ফুল লোড। মানে যত আমরা কারেন্টটাকে বাড়াচ্ছি, নো লোড ভ্যালু থেকে যত আমরা কারেন্টটাকে বাড়াচ্ছি তত কি হচ্ছে, নো লোড থেকে যত আমরা কারেন্টটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি তত কিন্তু আমাদের, যেটা আমাদের গ্রাফ পেপারে যদি আমরা দেখি, মানে সরি আমরা যদি ফেজর ডায়াগ্রামটা একটু ভাবি, নো লোড কন্ডিশনে আমাদের এরকমটা থাকে। নো লোড কন্ডিশনে ধরো এটা আমাদের ফাই, আমাদের যেটা ম্যাগনেটাইজিং কারেন্ট থাকে, একটা ম্যাগনেটাইজিং কারেন্ট একটু বেশিই থাকে ধরো এরকম, আর এটা ধরো আমাদের ওয়ার্কিং কম্পোনেন্টটা থাকে। ঠিক আছে, আমাদের ওয়ার্কিং কম্পোনেন্টটা ধরো এরকমটা থাকে। এটা আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর, ধরো আমরা এটাকে আইডব্লিউ লিখলাম ওয়ার্কিং যেহেতু, আর এটা ধরো আমাদের ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, তার জন্য আমরা আইএম লিখি। এরকম পরিস্থিতিটা থাকে, নো লোড কন্ডিশনে থাকে। এখন নো লোড কন্ডিশনে আমাদের যে কারেন্ট যেটা তৈরি হয় সেই কারেন্টটা হচ্ছে এইরকম, এই হলুদ রং দিয়ে দেখাচ্ছি, এটা হলো আমাদের নো লোড অবস্থাকার কারেন্ট। সাপোজ এটাকে আমরা IO নাম দিচ্ছি বা I0 নাম দিচ্ছি। ঠিক আছে, এখন নো লোডে তো আর আমাদের রোটরে কোনো কারেন্ট নেই, আমরা লোডই তো অ্যাপ্লাই করি, কিন্তু যেই মাত্র আমরা লোডটাকে অ্যাপ্লাই করা স্টার্ট করবো অমনি কি হবে, আমরা বলতে পারি যে রোটর কারেন্ট যেটা আমাদের এই দিকে দেখানো হয়, রোটর কারেন্ট আমার এইদিকে একটা তৈরি হবে। সাপোজ আমরা এটাকে I2 নাম দিলাম রোটর কারেন্ট।
এবার এই রোটর কারেন্টের সাপেক্ষে আমাদের যদি আমরা ফেজর ডায়াগ্রাম যখন আঁকছি তার সাপেক্ষে আমাদের এখানে একটা কারেন্ট আমাদের দেখাতে হবে। এর সাপেক্ষেই আমাকে স্টেটরে কতটা কারেন্ট ইনডিউস হচ্ছে সেটা তো দেখাতে হবে। মানে এই কারেন্টগুলো যেটা এলো I2 আর I2 ড্যাশ, এই কারেন্টগুলো কিন্তু আমাদের আগে ছিল না। এটা কি জন্য এলো? এই I2 কারেন্ট এটা হলো আমাদের রোটর কারেন্ট। এটা তো যখন আমি লোড দিইনি তখন এই ব্যাপারটাই ছিল না, কিন্তু যেই লোড দিলাম রোটর কারেন্টটা বাড়তে, মানে লোড বাড়ালাম মানে ফুল লোড কারেন্টটা বাড়ছে। এই যে ফুল লোড কারেন্টটা পার্সেন্টেজ ওয়াইজ ক্রমশ বেড়ে যাচ্ছে, এটা কিসের জন্য বাড়ছে? নো লোড কারেন্টটা তো আর বাড়ছে না, বাড়ছেটা কিসের জন্য? লোডের জন্য বাড়ছে। তার মানে এই কারেন্ট যেটা I2, এই কারেন্টটা বেড়ে যাচ্ছে, যত লোড বাড়াবো এটা আরো বড় হবে এবং এটা এইরকম অ্যাক্সিস অনুযায়ী থাকবে। এখন নো লোড কন্ডিশন আমাদের পাওয়ার ফ্যাক্টরটা এইরকম ছিল, মানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা ছিল এইটাই, কালো রং দিয়ে যেটা দেখালাম এতটা, ঠিক আছে। কিন্তু যখন আমি লোড দিলাম তখন আমার একটা কারেন্ট চলে এলো I2 ড্যাশ। এখন আমার যে রেজাল্টেন্ট কারেন্ট তৈরি হবে সেটা কিন্তু আর শুধু এই I2 ড্যাশ বা I0 কোনোটাই নয়, এই দুটোর ফেজর সাম আমাকে করতে হবে। মানে I2 ড্যাশ এবং I0 এদের আমরা ফেজর সাম বার করবো, দিয়ে আমরা এরকম একটা ফেজর যখন করব আমরা দেখতে পাবো যে আমাদের রেজাল্টেন্ট কারেন্ট যেটি তৈরি হচ্ছে সেইটি হলো এই দুটোর ফেজর সাম। মানে I0 কারেন্ট যেটা আমাদের নো লোডের জন্য ছিল, আর I2 ড্যাশ যেটা হচ্ছে আমাদের স্টেটার কারেন্ট করেসপন্ডিং টু দ্য রোটর কারেন্ট I2, ঠিক আছে। তাহলে এই I2 ড্যাশ এবং I0 এদের দুজনের মধ্যে আমাদের রেজাল্টেন্ট বার করতে হবে এবং সেই রেজাল্টেন্টটা হলো এইরকম ভাবে থাকতে হবে। সাপোজ এইটা হলো সেই রেজাল্টেন্ট, এইটা হলো আমার সেই রেজাল্টেন্ট, এটা ধরো আমাদের I1, ঠিক আছে, এইটা ধরো আমাদের I1। হ্যাঁ, এখন যেটা আমাদের অ্যাঙ্গেল তৈরি হলো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, সেই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কোনটা? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা আগে ছিল এই কালোটা, এখন যেটা আমাদের নতুন পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল তৈরি হলো সেটা হয়ে গেল আমাদের এই হলুদ রং দিয়ে দেখাবো এইটা। তাহলে দেখো অ্যাঙ্গেলটা কিন্তু কমলো, আগে ছিল এতটা, এখন এতটা হলো। এবার আমি লোডটাকে যদি আরো বাড়াই অ্যাঙ্গেলটা কিন্তু আরো ছোট হবে, যত লোড বাড়াবো অ্যাঙ্গেলটা তত ছোট হবে, এবং এই অ্যাঙ্গেল যত ছোট হবে তার মানে ফাই এর ভ্যালু, থিটা, যদি আমরা এই অ্যাঙ্গেলের ভ্যালুটাকে থিটা নাম দিই তাহলে থিটার ভ্যালুটা তত ছোট হবে, এবং থিটা যত ছোট হবে কস থিটা কি হবে? কস থিটাটা তত বড় হবে। থিটা যত ছোট হবে, মানে থিটা যত ছোট হবে তত আমাদের কস থিটাটা বড় হবে, মানে পাওয়ার ফ্যাক্টরটা আমাদের তত কিন্তু ইমপ্রুভ করবে। যে কারণে আমরা পাওয়ার ফ্যাক্টরের যদি গ্রাফটা দেখি, পাওয়ার ফ্যাক্টরের গ্রাফটা তোমরা লক্ষ্য করো, পাওয়ার ফ্যাক্টরের গ্রাফটা প্রথমত কম ছিল পাওয়ার ফ্যাক্টরে, এই লাস্টেরটা, এই তারপরে দেখো আস্তে আস্তে পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু আস্তে আস্তে আমার বাড়ছে, এইরকম ভাবে বাড়তেই থাকবে। লোড বাড়লে পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে। এইরকম একটা ভ্যারিয়েশন আমরা দেখতে পাবো পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। এবার হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা রাইজ করবে এবং এফিসিয়েন্সি ইজ 0 অ্যাট নো লোড। কারণ এফিসিয়েন্সি, সে সময় তো কোনো পাওয়ার আউটপুটই পাচ্ছ না, নো লোডে যখন আছে তখন তো পাওয়ার আউটপুট কিছু পাচ্ছ না, কিন্তু কারণ সে সময় আমরা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কোনো আউটপুট সেখান থেকে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু যখন এটার লোডটা ক্রমশ বাড়বে, যখন এটা লোডিংটা ক্রমশ বৃদ্ধি পাবে তখন কি হবে দেখো, যখন আমাদের লোডিংটা ক্রমশ বৃদ্ধি পাবে তখন কি হচ্ছে না, এটা বলছিলাম, এফিসিয়েন্সিটা প্রথমত হচ্ছে নো লোড কন্ডিশন। মানে কত? নো লোড মানে হচ্ছে এইখান থেকে এইটুকুটা মোটামুটি বলতে পারি আমরা নো লোড, এটা তো জিরো, এখনো জিরো আছে, আপ টু সার্টেন লোডিং পার্সেন্টেজ পর্যন্ত, আপ টু সার্টেন লোডিং পার্সেন্টেজ পর্যন্ত যেটা হবে আমাদের এফিসিয়েন্সিটা কিন্তু জিরোই থাকবে, এবং তারপরে আস্তে আস্তে দেখো এই এফিসিয়েন্সিটা কিন্তু বাড়ছে, কারণ মোটরটা ঘোরা স্টার্ট করছে, এফিসিয়েন্সিটা আস্তে আস্তে দেখো বাড়ছে, বাড়তে একটা সময় গিয়ে এটা ম্যাক্সিমামে পৌঁছাবে এবং তারপরে কিন্তু আবার কমবে। এই ব্যাপারটা কেন হয় জানো? এফিসিয়েন্সির গ্রাফটা এরকম কেন হলো? এফিসিয়েন্সির গ্রাফটা এইরকম বাড়লো, তারপরে বেড়ে একটা সময় গিয়ে ম্যাক্সিমাম হলো, দিয়ে কিন্তু আবার কমে গেল। এই ম্যাক্সিমামটা কখন হয়? ম্যাক্সিমামটা হয় একটা পার্টিকুলার লোডিং এ গিয়ে। এই লোডিংটা কত? এই লোডিংটা হচ্ছে সেই লোডিং যেটা হচ্ছে যে লোডিং এ গিয়ে আমার মেশিনের এফিসিয়েন্সি, যদি তোমরা ফর্মুলা দেখো দেখতে পাবে কপার লস আর আয়রন লস, এই দুটো লস কম্পোনেন্ট আছে। তো এই দুটো লস যখন ইকুয়াল হয়, মোটরটা বা ট্রান্সফরমার যাই হোক, তার এফিসিয়েন্সি কিন্তু সেই লোডিং এ গিয়ে ম্যাক্সিমাম হয়।
তাহলে এই ম্যাক্সিমাম লোডিংটা কিন্তু 100% লোডিং এর ক্ষেত্রে হয় না, এটা 100 এর থেকে জেনারেলি একটু কম লোডিং এই এই ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা পাওয়া যায়। মানে এই লোডিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে কপার লস এবং যে আয়রন লস, এই দুটো লস ইকুয়াল হচ্ছে। এখানে এই ছবিতে এই একটা পার্সেন্টেজ অফ লোডিং, সাপোজ এটা ধরো 80% বা কিছু এরকম, বা 90% এরকম লোডিং এ ম্যাক্সিমাম হয়েছে, তারপরে কিন্তু আবার আস্তে আস্তে ওটা কমে গেছে, আবার আস্তে আস্তে কমে গেছে। তো এইরকম ভাবে আমাদের এফিসিয়েন্সির যে গ্রাফ সেটা ভ্যারি করবে, ঠিক আছে। তো এইভাবে যে ফুল লোড টেস্ট যেটা আছে, ফুল লোড টেস্ট এই পদ্ধতিতে আমাদের ক্যারি আউট করতে হবে। এবং ফুল লোড টেস্টটা হচ্ছে যে রুটিন টেস্ট তাও নয়, এবং এটা যে টাইপ টেস্ট তাও নয়, এটাকে আমরা অ্যাজ এ স্পেশাল টেস্ট এখানে ডিসকাস করলাম। তবে স্পেশাল টেস্টে সবসময় ফুল লোড টেস্টই হবে তার কোনো মানে নেই, স্পেশাল টেস্ট হিসাবে অন্য যে কোনো টেস্টও হতে পারে, যে কোনো টেস্ট যেটার মাধ্যমে মোটরের স্পেশাল কোনো বিহেভিয়ারকে জাজ করা যায়, এরকম টেস্টকে আমরা স্পেশাল টেস্ট হিসাবে বলবো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটরের বিভিন্ন ধরনের টেস্ট সম্পর্কে ডিসকাস করলাম, ঠিক আছে, বিভিন্ন ধরনের টেস্ট সম্পর্কে ডিসকাস করলাম। এরপরে আমরা দেখব সিঙ্গেল ফেজ আমাদের যে ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের পারফরমেন্স গুলোকে কিভাবে টেস্ট করা যায়, কি কি টেস্ট করা হয় তার ক্ষেত্রে। অভিজিৎ সাহা, অভিজিৎ সাহা, ইয়েস স্যার। বলো ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটর যেটা আছে আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর, তার ক্ষেত্রে ফুল লোড টেস্ট ধরো করলে, ফুল লোড টেস্ট করলে তোমার মোটরের যে পাওয়ার ফ্যাক্টরটা কিভাবে চেঞ্জ করবে বলো তো? পাওয়ার ফ্যাক্টরটা কিরকম থাকবে? নো লোডে যা ছিল ফুল লোডে পাওয়ার ফ্যাক্টর তার থেকে বেশি হবে না কম হবে? স্যার ফুল লোডের যে কম হয়ে যায় তো স্যার। ফুল লোডে পাওয়ার ফ্যাক্টর কম হয়ে যাবে? ফুল লোড গ্রাফটা দেখো, গ্রাফ দেখে বলো। গ্রাফটা আমার এখানে আছে, পাওয়ার ফ্যাক্টরের গ্রাফ কোনটা? প্রথমটা যেটা অনেক পার হয়ে আছে। এটা এটা কি হচ্ছে, পাওয়ার ফ্যাক্টরটা বাড়ছে না কমছে বলো তুমি? হ্যাঁ, প্রথমে বাড়ছে, তারপর তো স্যার স্যাচুরেট হয়ে যাচ্ছে তো স্যার। এটা তো ক্রমশ বাড়ছেই দেখাচ্ছে, মানে এটা কস থিটা না, কস থিটা যেভাবে চেঞ্জ হয় সেরকম ভাবে তো চেঞ্জটা হবে, লিনিয়ার চেঞ্জ তো আর হবে না, কস থিটা হ্যাঁ, যেরকম চেঞ্জ হয় সেরকম ভাবে চেঞ্জটা হচ্ছে না। তাহলে কি হচ্ছে, পাওয়ার ফ্যাক্টরটা তুমি বলো বাড়ছে না কমছে? নো লোডে কোনটা বাড়ছে। নো লোড থেকে যত ফুল লোডের দিকে যাবে তত কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা তোমার ইমপ্রুভ করবে। আর টর্কটা কিরকম ভাবে চেঞ্জ করবে বলো তো? টর্কটা তো সোজাই বাড়ি যাচ্ছে একবারে। কেন? যত লোড বাড়াচ্ছে, যত টর্কটা বাড়ছে কেন? তার জন্য মেকানিক্যাল পাওয়ারটা একটু বাড়াতে হচ্ছে তো। না, মেকানিক্যাল পাওয়ার কোথায় বাড়াচ্ছ? এটা তো মোটরের কথা বলছে, মোটরে মেকানিক্যাল পাওয়ার বাড়াবে কোথায়? আর আমি বলছি যে টর্ক যেটা আছে সেই টর্কটা ধরো বাড়ছে, টর্কটা কেন বাড়ছে? কারেন্ট বাড়াচ্ছে তার জন্য কারেন্ট বাড়াচ্ছি সেই জন্য বাড়ছে। আমরা লোডিং যত বাড়াচ্ছি তত কারেন্টটা বাড়ছে, হাইটা বাড়ছে। হাইটা তো কনস্ট্যান্ট, হাইটা হলো হাই কনস্ট্যান্ট। মানে হাই বাড়লে টি বাড়বে, টর্কও বাড়বে, ঠিক আছে। আর টর্ক বাড়লে কি বাড়বে? পিও অর্থাৎ আউটপুট পাওয়ার যেটা সেটাও বাড়বে, ঠিক আছে। তো এইগুলো হয়ে গেল আমাদের টেস্ট অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। এখন আমরা দেখব যে টেস্টিং অফ টাইপ, মানে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আমরা দেখব তাদের কি কি ধরনের টেস্ট করা হয়। তবে তার আগে আমরা একটু টাইপস অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এগুলো একটু রিক্যাপ করে নেব। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মানে যেরকম আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর দু রকমের হয়, একটা হচ্ছে স্পিরেল কেজ আর একটা হচ্ছে স্লিপ রিং টাইপ। সেরকম ভাবে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরও 5 রকমের হতে পারে, ঠিক আছে, 5 রকম হতে পারে। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে কটা ওয়াইন্ডিং থাকে বলো? কটা ওয়াইন্ডিং থাকে বলো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে? দুটো ওয়াইন্ডিং থাকে, আমি বলে দিলাম। দুটো ওয়াইন্ডিং এর নাম কি কি বলো? স্টার্টিং আর রানিং। স্টার্টিং ওয়াইন্ডিং এন্ড রানিং ওয়াইন্ডিং, দুটো ওয়াইন্ডিং থাকে, ঠিক আছে। এবার এই যে দুটো রানিং মানে দুটো যে ওয়াইন্ডিং, তাদের কিভাবে তারা কানেক্টেড, কিসের মাধ্যমে কানেক্টেড, তার উপরে ভিত্তি করে বিভিন্ন রকমের কনফিগারেশন হতে পারে। যেমন হচ্ছে স্প্লিট ফেজ, যেখানে আমরা রেজিস্ট্যান্স স্টার্ট এটা নাম বলতে পারি। স্প্লিট ফেজ সিঙ্গেল ফেজ টাইপ ইন্ডাকশন মোটর, এটাকে রেজিস্ট্যান্স স্টার্টও বলা হয়। আবার স্প্লিট ফেজ ক্যাপাসিটার স্টার্টও হয়। স্প্লিট ফেজ রেজিস্ট্যান্স স্টার্টও হতে পারে, ক্যাপাসিটার স্টার্টও হতে পারে। আবার এক ধরনের হয় ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান, মানে স্টার্টিং এবং রানিং উভয় কন্ডিশনেই আমাদের ক্যাপাসিটারটা থাকে। স্টার্টিং এবং রানিং উভয় কন্ডিশনেই আমাদের ক্যাপাসিটারটা থাকবে। আর একটা হচ্ছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড
রান, এটা হচ্ছে পার্মানেন্ট স্প্লিট। ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান, মানে একটা ভ্যালু এখানে আমাদের ক্যাপাসিটার স্টার্টিং এর সময় থাকছে, আর একটা ভ্যালু ক্যাপাসিটার রানিং এর সময় থাকছে, দুটো ভ্যালু আলাদা কিন্তু। আর এটাতে হচ্ছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান, এটা হচ্ছে পার্মানেন্ট স্প্লিট টাইপ। আরেকটা হতে পারে আমাদের শেডেড পোল টাইপ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এরকম বিভিন্ন রকমের ইন্ডাকশন মোটর হতে পারে সিঙ্গেল ফেজে। ঠিক আছে, এই প্রকারভেদগুলো এই কারণেই বললাম যে আমরা টেস্টিং করব, তার আগে আমাদের একটু আইডিয়া থাকা উচিত যে কিরকম ভাবে এই ইন্ডাকশন মোটরের প্রকারভেদগুলো কি কি হতে পারে। ঠিক আছে, এগুলো বিভিন্ন অ্যাপ্লিকেশন অনুযায়ী বিভিন্ন মোটরকে ইউজ করা হয়। তো এর টেস্টগুলো কি কি হয়, এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের টেস্টগুলো কি কি না, এর উপরে যে টেস্টগুলো ক্যারি করা হয় সেগুলো হচ্ছে অ্যাজ পার IS 996 ইন দ্য ইয়ার 1964, এই ইয়ারে এটা চালু হয়েছিল। এই অনুযায়ী কিছু গাইডলাইন্স বলা হয়েছে যেগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপরে টেস্টগুলো করার জন্য। এবার এই যে টেস্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের, সেগুলোকেও দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে রুটিন টেস্ট আর একটা হচ্ছে টাইপ টেস্ট। আর রুটিন টেস্টগুলো কি কি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপরে, এর উপরেও রুটিন টেস্ট হচ্ছে রেজিস্ট্যান্স মেজারমেন্ট, যেরকম ডিসি রেজিস্ট্যান্স মেজারমেন্ট আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটরে বলেছিলাম, এর উপরেও তাই রেজিস্ট্যান্স মেজারমেন্ট, অর্থাৎ ওয়াইন্ডিং গুলোর রেজিস্ট্যান্স কত। এখানে আমাদেরকে দুটো ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স মাপতে হবে, একটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং আর একটা হচ্ছে রানিং ওয়াইন্ডিং, তাদের রেজিস্ট্যান্সটাকে মাপবো। নেক্সট হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, যেরকম ওখানেও মেগারের সাহায্যে করা হয়েছিল 3 ফেজ ইন্ডাকশন মোটর, এখানেও তাই। হাই ভোল্টেজ টেস্ট, এটাও আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে করা হয়েছিল, হাই ভোল্টেজ টেস্ট আমরা অ্যাপ্লাই করেছিলাম। নেক্সট হচ্ছে আমাদের কোয়াইট রানিং টেস্ট। কোয়াইট রানিং মানে হচ্ছে যখন চলছে সেই সময় কতটা নয়েজ হচ্ছে, কারণ এই যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এগুলোকে তো আমরা ডোমেস্টিক বা বিভিন্ন কমার্শিয়াল জায়গাতে ইউজ করি, সেখানে বেশি নয়েজ থাকলে চলবে না, তাই যত কম নয়েজ হয় তত ভালো। তো কোয়াইটলি রান করতে পারছে কিনা বা চলবার সময় খুব বেশি নয়েজ করছে কিনা সেইটা যাচাই করতে হবে, তার জন্য কিন্তু একটা টেস্ট করা হয়, সেটা হচ্ছে কোয়াইট রানিং টেস্ট। এই টেস্টটা হচ্ছে রুটিন টেস্ট, মানে প্রত্যেকটি মোটর যেগুলো তৈরি হবে তাদের উপরে এই টেস্ট করতে হবে। নেক্সট হচ্ছে নো লোড টেস্ট। নো লোড টেস্ট এটা হচ্ছে আমরা আগেই দেখেছি 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, সেরকম ভাবে নো লোড টেস্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরেও করতে হবে। এবং লকড রোটর টেস্ট, এটাও 3 ফেজেও হয়, সিঙ্গেল ফেজের ক্ষেত্রেও করা হয়। আর টাইপ টেস্ট গুলো কি কি আছে না, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে টাইপ টেস্ট হিসাবে আছে হচ্ছে পুল আউট টর্ক টেস্ট, অর্থাৎ বেশি টর্ক অ্যাপ্লাই করে দেখতে হবে পুল আউট কখন হচ্ছে, কতটা টর্ক ম্যাক্সিমাম তৈরি করতে পারছে। নেক্সট হচ্ছে লোড টেস্ট, অর্থাৎ এর উপরে লোড অ্যাপ্লাই করে টেস্ট করা হয়, এটা হচ্ছে টাইপ টেস্ট। নেক্সট হচ্ছে টেম্পারেচার রাইজ টেস্ট। টেম্পারেচার রাইজ টেস্ট আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও দেখেছি, সেখানেও টেম্পারেচার রাইজ যেভাবে করা হয়েছিল, অর্থাৎ একটা মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে স্প্রিং টেনশন দ্বারা এর উপরে লোড অ্যাপ্লাই করা হয়েছিল। সিমিলারলি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরেও করা যেতে পারে, এখানেও আমরা সেই ফুল লোডে চালিয়ে টেম্পারেচার কত হচ্ছে মাপবো। মোমেন্টারি ওভারলোড টেস্ট, এটাও আমাদের অ্যাজ এ টাইপ টেস্ট আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরে দেখেছি, এটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে মোমেন্টারি ওভারলোড টেস্ট অ্যাজ এ টাইপ টেস্ট করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ময়েশ্চার প্রুফনেস টেস্ট, মানে ময়েস্ট এনভায়রনমেন্টে কতটা ময়েশ্চার অ্যাবজর্ব করছে। যদি কোনো আর্দ্র আবহাওয়ায় থাকে সেখানে তো ময়েশ্চারটা ঢুকে পড়বে ওয়াইন্ডিং গুলোর মধ্যে, এবং ওয়াইন্ডিং এ বা বিভিন্ন ইনসুলেশন সেগুলো যদি ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে তাদের কোয়ালিটিটা ডিটোরিয়েট করতে পারে, সেই কোয়ালিটি কতটা ডিটোরিয়েট করছে সেটা টেস্ট করবার জন্য ময়েশ্চার প্রুফনেস টেস্ট। নেক্সট হচ্ছে লিকেজ কারেন্ট টেস্ট, অর্থাৎ মোটরের ওয়াইন্ডিং এ আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি কিন্তু মোটরের ধরো বডির মধ্যে কোনো লিকেজ কারেন্ট ফ্লো করছে, সেটা তো আইডিয়ালি উচিত নয়, কারণ ইনসুলেশন ঠিকঠাক থাকা উচিত, এবং আমরা ওয়াইন্ডিং এ ভোল্টেজ অ্যাপ্লাই করলে তার জন্য বডিতে কোনো কারেন্ট বা লিকেজ কারেন্ট হওয়া তো আইডিয়ালি উচিত নয়, কিন্তু সেটা আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা যাচাই করবার জন্য টেস্ট করতে হবে, সেই টেস্টের নাম হচ্ছে লিকেজ কারেন্ট টেস্ট। নেক্সট হচ্ছে টেস্ট ফর ওভারলোড ইন টর্ক, অর্থাৎ এই টেস্টটা করা হয়ে থাকে যে যদি আমরা ওভারলোড বা ওভার টর্ক বা রেটেড টর্কের থেকে বেশি টর্ক আমরা অ্যাপ্লাই করি থাকি, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে সেই মোটরটা সেটাকে উইথস্ট্যান্ড করতে পারছে কিনা। বিশেষত সিঙ্গেল ফেজ যে ইন্ডাকশন মোটর যেগুলোকে রেফ্রিজারেশন পারপাসে ইউজ করা হয়, আমরা জানি রেফ্রিজারেটরেও ইন্ডাকশন মোটর
ইউজ করা যেতে পারে। তো সেই রেফ্রিজারেশন পারপাসে যে ইন্ডাকশন মোটর ইউজ করা হচ্ছে তাদের উপরে এই ওভারলোড দিয়ে টেস্টটা করে দেখা হয়। এই বিশেষ টেস্টটা রেফ্রিজারেশন পারপাসে যে ইন্ডাকশন মোটরগুলো ইউজ হচ্ছে তাদের উপরেই করছে। এটা হচ্ছে ওভারলোড টেস্ট। ঠিক আছে, এবার যে বিভিন্ন টেস্টের পদ্ধতি সেগুলো আমরা নেক্সট ক্লাস থেকেই তাহলে ডিসকাস করা স্টার্ট করব। এগুলো ডিটেলসে আর বলবো না, কারণ অলরেডি আমরা বেশিরভাগ প্রসিডিওর ডিটেলসে দেখেছি। 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা এবার সংক্ষিপ্তভাবে এর আলোচনাগুলো দেখে নেব, যে বিভিন্ন ধরনের যে টেস্ট তার প্রসিডিওরসগুলো কী কী রকমের আছে এগুলো আমরা ব্রিফলি ডিসকাস করে দেখে নেব। ঠিক আছে, তো আজকে আমি এই পর্যন্তই বলবো। আর আজকে যেগুলো পড়ানো হলো তার মধ্যে কারো কোনো ডাউট আছে? বিজয় ঘোষ, বিজয়, হ্যাঁ স্যার। বলো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপর টাইপ টেস্ট কি কি করবে? কি কি টাইপ টেস্ট করবে? একটা দুটো? আরে এটা তো সবার শেষেই বললাম, সবার লাস্টেই তো এটা বলা হলো। বলো, সবার লাস্টেই বলা হলো। টাইপ টেস্ট কাকে বলে? টাইপ টেস্ট কাকে বলে বলো তো? টাইপ টেস্ট কি সব স্যাম্পলের উপরে করা হয় না কোনো পার্টিকুলার স্যাম্পলের উপরে করা হয়? বলো বুবাই, বুবাই সবর, চন্দন, হ্যাঁ স্যার। বলো টাইপ টেস্টগুলো কি কি আছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে? স্যার আমরা শ্যাডেড পোল টাইপ টেস্ট করতে পারি। কি কি? শ্যাডেড পোল টাইপ টেস্ট করতে পারি। শেডেড পোল? বুঝতে পারলাম না। হ্যাঁ স্যার। না না, সেগুলো তো টাইপস গুলো বলছিলাম, মানে আমি তো ওগুলো বলেছিলাম যে মানে ইন্ডাকশন মোটরে কি কি টাইপ আছে, সিঙ্গেল ফেজের বিভিন্ন রকমের টাইপ গুলো বললাম। স্প্লিট ফেজ রেজিস্ট্যান্স স্টার্ট, স্প্লিট ফেজ ক্যাপাসিটার স্টার্ট, 2 ক্যাপাসিটার, একটা হচ্ছে পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটার, আর একটা হচ্ছে শেডেড পোল টাইপ। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টাইপস ইন্ডাকশন মোটরের। এবার এদের উপরে টাইপ টেস্ট আর রুটিন টেস্ট এগুলো তো করতে হবে, মানে এগুলোর পারফরমেন্স কি ঠিকঠাক আছে কি নেই সেগুলো তো যাচাই করতে হবে। তা টাইপ টেস্ট হিসাবে কি কি ধরনের টেস্ট করা হয় এটাই আমি বলতে চাইছি। এগুলো বললাম আমি। টাইপ টেস্ট হিসাবে দুটো টেস্টের নাম বলতে পারবে যেগুলো করা হয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে? লোড টেস্ট বা লোড টেস্ট, হ্যাঁ লোড টেস্ট আছে, টেম্পারেচার রাইজ টেস্ট, হ্যাঁ, তারপর ময়েশ্চার টেস্ট, ময়েশ্চার কতটা অ্যাবজর্ব করছে সেটার একটা টেস্ট আছে, মোমেন্টারিলি ওভারলোড করে দেখলে কতটা পর্যন্ত ওভারলোড সে উইথস্ট্যান্ড করতে পারছে, পুল আউট টর্ক, এটা একটা টেস্ট আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের টেস্ট করে দেখা হয় সেগুলো সে উইথস্ট্যান্ড করতে পারছে কিনা। আর রুটিন টেস্ট বলো, দীপলদার বলো, রুটিন টেস্ট হিসাবে কি কি করবে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে? স্যার রেজিস্ট্যান্স মেজারমেন্ট, হাই ভোল্টেজ, কি ইনসুলেশন। রেজিস্ট্যান্স? কি রেজিস্ট্যান্স মানে ওটা? ওটা স্যার ওটা স্যার কার ইনসুলেশন। রেজিস্ট্যান্স? কার রেজিস্ট্যান্স মেজার করবে? ইনসুলেশনের না কার? ওয়াইন্ডিং এর? স্যার একটা স্যার ওয়াইন্ডিং এ, একটা স্যার ইনসুলেশন, দুটোই স্যার। হ্যাঁ দুটোই করবে। ইনসুলেশনেরটা কিসের মাধ্যমে করবে? স্যার ইনসুলেশনটা স্যার মেগার, আর ওয়াইন্ডিংটা? আর ওয়াইন্ডিংটা স্যার ওই সে দিয়ে ভোল্ট মিটার, অ্যামমিটার ওগুলো দিয়ে পুরো ক্যালকুলেশন করে। ওটা দিয়ে ক্যালকুলেশন করবে বা মাল্টিমিটার কানেক্ট করেও করতে পারবে। ঠিক আছে, আর কি বলো, আর আর কিছু টেস্ট বলতে পারবে রুটিন টেস্ট হিসাবে যেগুলো করতে হয়? স্যার হাই ভোল্টেজ টেস্ট। হাই ভোল্টেজ টেস্ট। আর আর স্যার যেগুলো আমাদের 3 ফেজে ছিল সেইগুলো সেগুলো এখানেও আছে। ঠিক আছে, সিমিলার। লক রোটর টেস্ট, ঠিক আছে, লক রোটর টেস্টটাও করতে পারবে, নো লোড টেস্টটাও করতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে টাইপ সরি রুটিন টেস্ট। এগুলো হচ্ছে রুটিন টেস্ট হিসাবে প্রত্যেকটা স্যাম্পলের উপরেই করতে হবে। ঠিক আছে।